Hello everyone, Assalamu alaikum. This is me Rabina and welcome to my channel Rabina's Study Compass. আজকের ভিডিওটা মূলত আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করা। আমার আইএলস জার্নিতে আমি কিভাবে লিসেনিংটা প্র্যাকটিস করতাম, টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড এভরিথিং আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং কি কারণে আমার আইএলস স্কোর মেইন আইএলস এক্সামে লিসেনিংয়ে আমি 8.5 পেয়েছিলাম, সেই টিপসগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি আমার ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর এখন তাহলে আমি মূল ভিডিওতে চলে যাই। আইএলসের আমরা সবাই জানি মূলত 4টা মডিউল আছে, লিসেনিং, রিডিং, স্পিকিং অ্যান্ড রাইটিং। আমার এক একটা মডিউলের জন্য আমি এক একভাবে প্রিপারেশন নিতাম এবং 4টা মডিউলের মধ্যে লিসেনিংটা আমার কাছে কম্পারেটিভলি ইজি লাগতো। তো এই কারণে আমি এটাকে ধরে রেখেছিলাম যে এখানে আমার স্কোরটাকে যাতে আমি হাই রাখতে পারি এবং হাই রাখতে পারলে যেটা হবে, আমার আদার্স কোনো একটা মডিউল যদি খারাপ হয়েও থাকে সেটাকে সে লিসেনিংটা আপ করতে হেল্প করবে, দেন ওভারঅল ব্যান্ড স্কোর ভালো আসবে। এই জন্য তো আমার আইএলস লিসেনিং এর প্রিপারেশনের ফার্স্ট শুরু থেকে আমি যে কাজটা করি, প্র্যাকটিস উইথ কনসিস্টেন্সি। আমি প্রতিদিন মিনিমাম একটা লিসেনিং টেস্ট দিতাম এবং সেটা থাকতো আমার দিনের শুরুতে ঘুম ভাঙার পরে সবার প্রথম পড়াশোনা স্টার্ট করার পর যে কাজটা করতাম সেটাই একটা হচ্ছে লিসেনিং টেস্ট দিতাম, কারণ ওই টাইমে মাইন্ড একদম ফ্রেশ থাকতো, রুমের মধ্যে কোনো চিল্লি থাকতো না এবং আশেপাশেও থাকতো না। সেই কারণে আমি ওই লিসেনিং টেস্টটা একদম সকালবেলা দিতাম এবং লিসেনিং টেস্ট দেওয়ার পরেই যে ওইখানে আমার প্রিপারেশন শেষ সেইটা না, প্র্যাকটিস শেষ সেটা না, এরপরে যে আমি স্কোরটা পেতাম সেটাকে আমি জাস্টিফাই করতাম যে আমি যদি আজকে ধরেন 40টার মধ্যে 30টা হতো, 10টা ভুল গেল, তাহলে আমি দেখতাম ওই 10টা ভুল যাওয়ার রিজন কি। স্পেলিং মিস্টেক থাকতো, নাকি আমি অ্যাকসেন্ট ধরতে পারি নাই, নাকি আমি এস মিস করেছি, নাকি আমি বুঝতেই পারিনি, নাকি আমার লিসেনিং এবং ওদের বলার স্পিডের মধ্যে কোনো ডিফারেন্স ছিল, সেগুলো আমি ট্রাই করতাম। অ্যান্ড দেন আমার যে ভুলগুলো থাকতো সেটাকে আমি সেকেন্ড টাইম আবার রিপিট করে শুনতাম। তাতে যেটা হতো, যে ভুলগুলো থাকতো দ্বিতীয়বার কিন্তু আমার ব্রেন ওইভাবে কাজ করতো যে আমার এখানে ভুল ছিল, ওই ভুলগুলো কি কি কারণে ছিল সেগুলো ধরার ট্রাই করতো। এভাবে আমার প্র্যাকটিসটা শুরু ছিল। সেকেন্ড পয়েন্ট যদি আমি বলি তাহলে ছিল যে স্পেলিংয়ে ভুল আমার তুলনামূলক কমই হতো, বাট তারপর টুকটাক যে ভুল ছিল সেটাকে আমি প্রতিদিন একটা টাইম একটু স্পেলিং ট্রাই করতাম, যে কোন স্পেলিংগুলো একটু কঠিন সেগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করা, পড়াশোনা করা, বা কোনো দিন যদি আমার লিসেনিং টেস্টে স্পেলিং মিস্টেক যেত সেই স্পেলিংগুলো আমি 3-4বার করে লিখতাম। বিশেষ করে কিছু ওয়ার্ড থাকতো যেগুলোতে আমার মানে একটা কনফিউশন কাজ করতো, যেমন হচ্ছে আই বা আই এর জায়গায় ই এর জায়গায় এগুলো নিয়ে একটু কনফিউশন শেষের দিকে, বিশেষ করে এটা একটা বলতে পারি ওভার থিঙ্কিং এর কারণে হয়েছিল। পরবর্তীতে ওটা আমি কপ আপ করতে পেরেছিলাম। তারপরে স্টেপটা যদি আমি বলি সেটা হচ্ছে আমার চ্যালেঞ্জিং পয়েন্ট, সেটা হচ্ছে আমার কাছে লেগেছে হচ্ছে পার্ট 3। এটা আমি মনে করি বাংলাদেশি স্টুডেন্ট বা ইন্ডিয়ান বা পাকিস্তানিও যদি বলি, এমসিকিউটা হচ্ছে আমার কাছে মোস্ট ডিফিকাল্ট পার্ট লাগতো। তো আমি এমসিকিউ নিয়ে আলাদা করে ভিডিও শেষে যাচ্ছি কিভাবে এটাকে আমি বুস্ট আপ করেছি আমার স্কোর। তারপর আমি যেটা করতাম, দিনের একটা টাইম আমি পডকাস্ট শুনতাম এবং পডকাস্টগুলো শোনার সময় আমি ইউটিউবে সার্চ দিয়ে শুনতাম। অনেকে অনেক অ্যাপস ইউজ করে, আমি ওইভাবে কোনো অ্যাপস ইউজ করিনি। আমি ইউটিউবে জাস্ট লিখতাম ব্রিটিশ পডকাস্ট অথবা অস্ট্রেলিয়ান পডকাস্ট এভাবে লিখতাম, বা আমেরিকান পডকাস্ট। এতে কি হতো, ওদের অ্যাকসেন্টগুলো, যেহেতু আইএলটিএস এক্সামের লিসেনিংয়ে যে কোনো অ্যাকসেন্টেরটা থাকতে পারে, সেক্ষেত্রে আমি আলাদা আলাদা টোনের বা অ্যাকসেন্টের পডকাস্টগুলো শুনতাম জাস্ট টু বিকজ অফ ইউজ টু হওয়ার জন্য, যে আমি যখন এই ভয়েসগুলো শুনবো তখন যাতে আমি ইউজ টু হতে পারি। এবং পডকাস্ট আপনাকে হেল্প করবে এমসিকিউর ক্ষেত্রে। দেন পডকাস্ট ছাড়া যেটা করতাম, টেড টক্সের কথাগুলো শুনতাম, দেন হচ্ছে বিবিসি লার্নিং, এই দুইটা আমি শুনতাম। টেড টক্সটা আমার কাছে বেশি ভালো লেগেছে কারণ ওরা ওইখানে দেখা যায় ডিফারেন্ট টাইপের পার্সন কথা বলে, ডিফারেন্ট টপিক নিয়ে, অনেক সময় সায়েন্টিফিক, অনেক সময় ট্রেন্ডিং টপিক যেগুলো থাকে সেগুলো নিয়েও কথা বলে। তো ওইগুলা শুনতাম। শোনা বলতে এখানে আমি আরেকটা
অ্যাড করব, জাস্ট শুনতাম না, শুনে শুনে বুঝার চেষ্টা করে আমি নিজেকে আস্ক করতাম, যে একটা কোশ্চেন আস্ক করতাম, যে সাপোজ দেখা গেল ওখানে কোনো একটা কথা বললো, সেটার হয়ে আমি একটা কোশ্চেন নিজে তৈরি করতাম, যে এটার অ্যান্সার এটা, এভাবে যে আমার শোনাটা যাতে কার্যকর শোনা বলে এটাকে, আমি লিসেনিং যেটা করছি সেটা কাজ করতো। এবং আমি যদি ওইখানে কোনো ইউনিক ওয়ার্ডও শুনতাম, সেটা আমি লিখে নোট করে রাখার চেষ্টা করতাম ভোকাবুলারির জন্য, যে আমার ভোকাবুলারিটাও তাহলে গেইন হবে। এই একটা পয়েন্ট, যে জিনিসটা আমি করেছি যখন আমার আইএলসের মোটামুটি ক্যামব্রিজের বুকসগুলো প্রিপারেশন হয়ে গেছে, তখন আমার একটা সময় দেখেছি আমার স্কোরটা 7.5 স্টপ হয়ে গেছে, এর বেশি আমার স্কোর উঠতো না। এবং আমার মোটামুটি আইএলসের ক্যামব্রিজের বইগুলোও প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, যে আমি মোটামুটি এখন জেনে গেছি যে কোনটার অ্যান্সার কোনটা। তো ওই ক্ষেত্রে দেখা যায় প্রিপারেশন নেওয়ার জন্য বুকসের একটা আমার কাছে মনে হয়েছে প্রয়োজন। তখন আমি যেটা করেছি, প্র্যাকটিস প্লাস একটা বুকস আছে আইএলসের, এই বুকসটা 3টা সিরিজ থাকে, আমি ওই বইটা কিনে ওইখান থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেছি। এবং এই বইটা কিন্তু কম্পারেটিভলি টাফ, আমি বলবো বেশ টাফ, শুধু টাফ না, বেশ টাফ। তা আমি ওইটা দেওয়া শুরু করেছি। এবং প্রথম দিকে দেখেছি যে আমি তো নর্মালি ক্যামব্রিজের বুকসটা দিয়ে যখন প্রিপারেশন করেছি 7.5 পাচ্ছি, বাট প্র্যাকটিস ক্লাস স্টার্ট করার পর আমি 5ও পেয়ে গেছি। তখন আমি ফ্রাস্ট্রেটেড বা ডিপ্রেসড না হয়ে আমি ভাবলাম যে ওকে ফাইন, এটা আমি সবার কাছেই শুনেছি প্র্যাকটিস ক্লাসটা টাফ, এবং আমার কাছেও টাফ লেগেছে, দেন দেখা যাক, করতে থাকি। যেহেতু এটা একটু মানে আমার প্র্যাকটিসের জন্য নতুন বই দরকার, সেজন্য আমি শুরু করেছিলাম প্র্যাকটিস ক্লাস দিয়ে। আমি 3টা সিরিজ কমপ্লিট করতে পারিনি, জাস্ট একটা সিরিজ কমপ্লিট করেছিলাম ফার্স্টটা। করার পরে আমি যেটা করেছি, আবার ক্যামব্রিজে ব্যাক করেছি। ক্যামব্রিজের আমি 2টা বই রেখে দিয়েছিলাম একদম শেষের দিকে, যখন আমি ফাইনাল আইএলস এক্সাম দেবো তার আগে প্রিপারেশন নেওয়ার জন্য আমি 2টা বই টাচও করি নাই। সেটা হচ্ছে ক্যামব্রিজ 8 অ্যান্ড ক্যামব্রিজ 9। এই 2টা বই আমি লাস্ট যে 15 দিন ছিল সেই সময়টায় প্রিপারেশন নেওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো তখন আমি ওই 2টা প্র্যাকটিস করি এবং দেখি যে না, আমার কাছে তখন ক্যামব্রিজের বইটা ইজি লাগতেছে, এবং আমার কিছু কিছু জায়গায় যেখানে ল্যাকিংস ছিল সেগুলো আমার স্কোরটা একটু বুস্ট আপ হয়েছে। দেন আমার কাছে যেটা সবচেয়ে হেল্পফুল এবং আমি আপনাদের সবাইকে শেয়ার করব, সেটা হচ্ছে অডিও স্ক্রিপ্ট শুনে শুনে লিখতাম। এটা অনেক টাইম লেন্দি একটা প্রসিডিউর, আমি সবসময় করেছি তা বলবো না। এটা ফার্স্ট টাইমে শুরু করেছিলাম পার্ট 4 দিয়ে। পার্ট 4টা আমার কাছে কম্পারেটিভলি ইজি লাগতো গ্যাপ ফিলের কারণে, কিন্তু দেখা যেত কোনো কারণে আমি 7টার বেশি বা 8টার বেশি গ্যাপ ফিল পারছি না। মানে পার্ট 4-এ আমি 10-এর মধ্যে 7-8 পাচ্ছি, বাট 2টা ভুল হচ্ছেই কোনো না কোনো কারণে, কোনো না কোনো জায়গায়। তো আমি যেটা করলাম, আমি অডিও স্ক্রিপ্ট লিখতাম। এটার জন্য আমি 2টা কি 1টা বই নিয়েছিলাম, আমার ঠিক মনে নেই। ক্যামব্রিজের এক্সাম, এটা হচ্ছে প্র্যাকটিস করার পরে আমি এই কাজটা করতাম যখন আমার মিস হতো প্রথম দিকে। তখন হচ্ছে আমি করলাম কি, যে শুনে শুনে লেখার ট্রাই করলাম, এবং এটা খুব টাইম লেন্দি এবং খুব বিরক্তিকর। যাদের ধৈর্য কম তারা পারবে কিনা আমি জানি না, বাট এটা আমাকে অনেক হেল্প করছে যে স্কোর বুস্ট করতে। আমি ফার্স্টে পার্ট 4 করলাম, এরকম 2টা-3টা করার পর দেখলাম আমার পার্ট 4-এ একটা ইমপ্রুভমেন্ট, আমার মোটামুটি 10টার মতো হয়ে যাচ্ছে। যখন আমার এই কাজটা আমি পার্ট 4-এ দেখেছি যে আমার হচ্ছে হেল্পফুল আমি হয়েছি, তখন আমি এই সেম প্রসিডিউরটা পার্ট 3-তে করার ট্রাই করলাম। আমি জানি পার্ট 3-তে 2জন, অনেক সময় 3জনেরও কনভারসেশন থাকে, এটা লেখাটা অনেক টাফ, আমার জন্য অনেক টাফ লেগেছে, এবং আমি খুব বেশি এটা প্র্যাকটিস করি নাই, অল্প 2-1টা প্র্যাকটিস করেছিলাম, বাট আমার পার্ট 4-এ এটা বেশি হেল্পফুল লেগেছিল, অডিও স্ক্রিপ্ট শুনে শুনে লেখাটা। এবং অবশ্যই প্র্যাকটিসের পরে যে আমাদের ক্যামব্রিজের পিছনে যে স্ক্রিপ্টগুলো থাকে সেটা তো অবশ্যই একবার হলেও আমি এক্সামের পরে, মানে বাসায় এক্সামের পরে শুনতাম। পরে যে বিষয়টা আমি একদম শুরুতে রেখে এসেছিলাম, যে এমসিকিউতে আমি কিভাবে ইমপ্রুভ করলাম। তো এমসিকিউতে আমি যখন দেখলাম যে এমসিকিউতে খুব বেশি আমি পারছি না বলতে আমার সবসময় 2-1টা ভুল যেত, 3টা ভুল যেত, তখন আমি করলাম কি, যে এটার উপরে
মানে বেশি প্র্যাকটিস করা শুরু করি। প্রতিদিন আমি একটা লিসেনিংয়ের সাথে সাথে রাতে, সকালে তো আমি এটা করতাম, রাতে যেটা করতাম কোনো একটা বইয়ে থেকে, মানে বই বলতে আমি অথরাইজড বইগুলো বলতেছি, কি কি বইয়ের আমি প্রিপারেশন নিয়েছি সেটার ভিডিও আমি অলরেডি আপলোড করেছি আমার চ্যানেলে, আপনারা ওটা দেখে আসতে পারেন। তো ওই বইগুলো থেকে আমি প্রিপারেশন নিয়েছি। তো এমসিকিউর জন্য আমি ওইভাবেই ক্যামব্রিজ অথবা ক্যামব্রিজের আইএলস গাইডের যে বুকসটা আছে অথবা প্র্যাকটিস প্লাস আলাদা করে আমি এমসিকিউটা এক্সট্রা করে প্রিপারেশন নিতাম। কারণ আপনারা চেষ্টা করবেন আপনি যেটাই সবচেয়ে বেশি উইক সেটা বেশি বেশি করার। আমিও ওইটা করতাম। তো এতে কিছুটা হেল্পফুল হয়েছে আমার। তারপরে হচ্ছে আমি পডকাস্ট শুনতাম। পডকাস্টে হচ্ছে 2-3 মানুষের কথাবার্তা থাকে, তো যার কারণে ওইটাও আমাকে হেল্প করেছে একটু এমসিকিউতে হেল্প করার। বাট আমি শেষের দিকে ধরে রেখেছিলাম যে আমি আমাকে অতটা প্রেশার দিব না। আমার স্কোরের প্ল্যান ছিল যে ফোকাস যাতে আমি 8 রাখতে পারি। তো 8-এর জন্য আমার যতগুলো হলে হবে, তো সেইটা বাদে আমি ভাবছি যে ঠিক আছে, আমার 35টা হলেই তো হচ্ছে, আর 5টা আমি বাদ দিয়ে দিই, 5টা আমার ভুল করব বা 4টা আমি ভুল করব। আমি এই ইন্টেনশনে এগিয়েছিলাম। যেমন 4টা যদি আমি ভুল করি, সেটা আমার মেন্টালি একটা রিল্যাক্স থাকে যে আমি 5টা বা 4টা বা 3টা যেটাই ভুল করব সেটা আমি এমসিকিউতে ভুল করব, বাকি কোনো পার্টে করব না। বাকি সব পার্ট আমার 10 on 10 থাকতে হবে। তো আমি এই প্রিপারেশনটাও মাথায় রেখে দিয়েছিলাম যে আমার যখন আমি এমসিকিউতে আমি যখন নিজেকে প্রেশার দিব তাতে আমার এক্সাম বেশি খারাপ হবে। সেজন্য আমি যেটা করেছি, এমসিকিউ থেকে কিছু পয়েন্ট আগেই চিন্তা করে রেখেছি, যেটা ভুল হবে সেটা এমসিকিউতে যাবে, অন্য কোনো কিছুতে আমি কম্প্রোমাইজ করব না। এই ট্রিক্সটাও আমি এমসিকিউর ক্ষেত্রে রেখে দিয়েছিলাম। তো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি এক্সাম যখন বাসায় দিতাম, যেটা বলেছি সকালে করে এক্সাম দিয়েছি, সেটা কিন্তু আমি আইএলসের যে অ্যান্সার শিটগুলো থাকে লিসেনিংয়ের জন্য, সেগুলোর একটা কপি ডাউনলোড করে প্রিন্ট করে ফটোকপি করে নিয়েছিলাম প্রায় অনেকগুলো, যাতে আমি টেস্টগুলো বাসায় ওই আইএলসের ওইভাবেই দিই, যাতে আমার লেখার প্র্যাকটিসটা শুরু থেকেই ক্যাপিটাল লেটারে লিখলে ক্যাপিটাল, স্মল লেটারে লিখলে স্মল, আমি শুরু থেকে ক্যাপিটালেই লিখেছিলাম। তো ওইভাবেই যে একদম এক্সামের যে টাইমটা লিসেনিং শুনবো, শোনার পরে স্টপ ওয়াচে 10 মিনিট থাকবে, তাতে আমি লিখে যাব, এভাবেই আমি প্র্যাকটিস করতাম। এবং সাথে আরেকটা চার্ট ছিল আমার ওয়ালে, আমি লাগিয়ে রেখেছিলাম যে আমি এক্সাম যেহেতু ডিসেম্বরে দিয়েছি, আমি অক্টোবর নভেম্বরের একটা চার্ট ছিল শুরু থেকেই প্রিপারেশনের, সেপ্টেম্বর থেকে যদি বলি, যে শুরু থেকে একটা ডেট থাকতো পাশে, সাথে আমার লিসেনিং স্কোর থাকতো যে কত পেয়েছি, আমি কোন বইটা মানে ক্যামব্রিজের কোন বইটা থেকে দিয়েছি এবং আমার ব্যান্ড স্কোর কত এসেছে। এভাবে আমি লিখে রাখতাম যে আমার ইমপ্রুভমেন্ট কি হচ্ছে, নাকি আমি একই জায়গায় স্টাক হয়ে আছি, নাকি আমি ডাউনগ্রেডেড যাচ্ছি, সেটা বোঝার জন্য আমি এই কাজটাও করেছি। এবং ফাইনালি আমি যে কাজটা আমি একদম আমার এক্সাম হলে করেছিলাম, সেটাও আমি বলে দিচ্ছি আপনাদের সাথে। সেটা হচ্ছে, যখন লিসেনিংটা চলতে থাকে অনেক সময় দেখা যায় আমরা স্পেলিংটা ভুলে যাই, বা বি দিয়ে শুরু হবে নাকি মানে সি দিয়ে শুরু হবে নাকি এস দিয়ে শুরু হবে, আমরা এটা ধরতে পারি না। তো তখন কি করেছি, আমি বাংলায় পাশে লিখে রেখেছি, এবং পরবর্তীতে যেটা আমি করেছি, যখন আমি খাতায় যে 10 মিনিট যখন টাইম থাকে তখন আমি এটার ইংলিশ স্পেলিংটা লিখেছি। কারণ আপনি ইনস্ট্যান্ট যদি স্পেলিংটা চিন্তা করতে থাকেন অনেক সময় দেখা যাবে 2-3টা জিনিস আপনার মিস হয়ে যাবে, আপনার কনসেন্ট্রেশন ব্রেক হবে। তো আপনি যখন শুনছেন তখন আপনি যেভাবে পারেন ওইটা ইংলিশ বানানে পারলে ইংলিশ বানানে লিখেন, ইংলিশ স্পেলিং এ পারছেন না, স্পেলিং ভুল হচ্ছে, আপনি জানেন, আপনি কোনোভাবে একটু টিক করে রাখেন যে এটা আমার স্পেলিং কনফিউশন, আমি পরবর্তীতে ঠিক করব, অথবা বাংলায় লিখে রাখেন, পরবর্তীতে এসে ঠিক করেন, কারণ আপনার হাতে 10 মিনিটস তো টাইম আছে। তো এভাবে আসলে আমি আমার লিসেনিং প্র্যাকটিসগুলো করেছি, এবং আমার জন্য এটাই আসলে বেস্ট ছিল আমার কাছে মনে হয়েছে, যেহেতু আমার স্কোরটা ওই রকমই এসেছে, আমার যেটা প্ল্যান ছিল সেটাই পেয়েছিলাম। আর ওভার থিঙ্কিং আর প্রেশার নিয়ে পড়াশোনা করবেন না অবশ্যই, তাহলে স্কোর ভালোর জায়গায় খারাপ আসবে, এটাই আপনাদেরকে বলবো। আর আজকের আমার এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো থেকে যদি আপনাদের কোনোটা হেল্পফুল হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।